এখনই শুরু হবে। সম্মানিত অতিথিবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাম পার্শ্বে স্টেজের ঠিক আমার বাম দিকে অনুগ্রহপূর্বক 3টি টেবিল ফাঁকা রেখে আপনাদেরকে পেছনে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। সাংবাদিক বন্ধুগণ ঠিক মাঝামাঝি সামনের দিকে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজকের এই মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, 1 জুন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ আদালত একটি ঐতিহাসিক রায় প্রদানের মাধ্যমে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন হরণ করে নেওয়ার যে অধিকার হরণ করে নেওয়া হয়েছিল তা আবার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই প্রেক্ষিতেই আমিরে জামাত আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। Here present honorable ambassadors, diplomats, distinguished person, ladies and gentlemen, we are going to start our program recitation from the Holy Quran. I would like to request Dr. Khalilur Rahman to recite from the Holy Quran. Dr. Khalilur Rahman. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. আমানতু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য, বিশেষ করে ঈমানদারদের জন্য এই মেসেজ দিয়ে জানিয়ে দিলেন যে যারা সন্ত্রাসী, বিশৃঙ্খলাকারী, জুলুমবাজ, স্বৈরাচার, তাদের বিরুদ্ধে ফিতনা, ফাসাদ, দুর্নীতি, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খলা সর্বোপরি সর্বত্র আল্লাহর দ্বীন কায়েম হয়ে একটি আদর্শ সমাজ গঠিত হয়। আদর্শ মানবিক সমাজ গঠনের আগ পর্যন্ত জিহাদ সংগ্রাম অবিচল গতিতে, দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে। আর যদি এই স্বৈরাচার গোষ্ঠী, এই সমস্ত দুশ্চরিত্রবান দুঃশাসক তারা যদি বিরত হয়, তাহলে বিরত হচ্ছে কি হচ্ছে না, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা ইয়ামালুনা সব কিছু জানেন এবং রব্বুল আলামিন সুদূর দৃষ্টি দিয়ে সব কিছুই অবলোকন করছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দেশকে শান্তি শৃঙ্খলা এবং একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করার সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আজকের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জনতার নেতা, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট অনারেবল আমির জামাত প্রফেসর ডক্টর শফিকুর রহমান to deliver his valuable speech to the audience. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই ঐতিহাসিক মুহূর্তের গুরুত্বপূর্ণ এই সমাবেশে উপস্থিত সম্মানিত সুধীজন, সাংবাদিক বন্ধুগণ, সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনের সম্মানিত বন্ধুগণ, রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আমরা আজকের এই আয়োজনে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ আপনারা আপনাদের মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন। I'd like to give special thanks those who came from different diplomatic missions here, the honorable ambassadors and high commissioners and their colleagues. Welcoming, thanking you all. সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের জন্মের 53টি বৎসর এক এক করে অতিবাহিত হয়েছে। একটি স্বাধীন দেশ এবং রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই সময়টি নেহায়াত মামুলি নয়। অর্ধ শতাব্দীর ঊর্ধ্ব সময় আমরা অতিক্রম করেছি। আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, আমরা দেখব আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশগুলো আজকে তারা মর্যাদার আসন পাকাপোক্ত করেছে বিশ্বসভায়। অতি সম্প্রতি উদাহরণ হচ্ছে ভিয়েতনাম। দীর্ঘ গৃহযুদ্ধ এবং যুদ্ধের পরে তারা মুক্তি লাভ করে তাদের ইকোনমিকে, অর্থনীতিকে, সামাজিক শৃঙ্খলাকে, সুশাসনকে এবং মানবাধিকারকে অনেক উঁচুতে তুলে ধরতে সক্ষম হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশের মতো একটি দেশ পেয়েছিলাম যেখানে মানুষের ভাষা ইউনিফর্ম, একই ধরনের, যেখানে মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র শান্তিপূর্ণ সহাবস্থান করছিল। এমন একটি দেশ, এমন একটি সমাজ পাওয়ার পরেও কেন আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারলাম না? তার সম্ভবত উত্তর একটাই, এই সমাজ পরিচালনার দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছিল তারা জনগণের আমানতের সদ্ব্যবহার করেন নাই, অপব্যবহার করেছেন। ক্ষমতায় যিনি যখন গিয়েছেন কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় এবং আবার ফিরে আসা যায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। জাতিকে মন উজাড় করে কিছু দেওয়ার বিষয় রাজনীতিবিদরা এদেশে প্রমাণ করতে পারেননি। দুর্ভাগ্য এতটুকু গিয়ে ঠেকেছে যে যখনই ক্ষমতা থেকে কেউ চলে গেছেন, সাথে সাথেই দুর্নীতির অভিযোগে কেউ গ্রেফতার হয়েছেন, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। আর কারো কারো অবস্থা ক্ষমতা মাঝপথে রেখেই তারা দেশ থেকে চলে গেছেন। কেন তারা এই সৎসাহসটা করতে পারলেন না? কেন অন্যান্য দেশের মতো ক্ষমতার পরিবর্তনের সাথে সাথেই অস্থিরতা তৈরি হবে? কেন রাজনীতিবিদদেরকে ইতিহাসের তলানিতে আশ্রয় নিতে হবে? তার কারণ সামাজিক দায়বদ্ধতা অভাব ছিল, সততার অভাব ছিল, ভিশনের অভাব ছিল এবং ইনসাফের অভাব ছিল। এই মেজর অভাবগুলোর কারণেই সমাজ বিশ্বের বুকে আজও বুক উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়াতে পারল না।
এই ধরনের একটা প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী 1979 সাল থেকে তার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করে 79 থেকে শুরু করে 2025 আমাদের এই যাত্রাপথ কখনো আমাদের জন্য মসৃণ ছিল না। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। আমাদের গতি এবং পথকে স্তব্ধ করতে চেষ্টা করা হয়েছে। তার সর্বশেষ আঘাতটি আমাদের উপরে এসেছে বিগত সরকার আমলে 2010 সালের 29শে জুন থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ পথ পরিক্রমায় জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলায় কাউকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আবার কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল, যেই দলের 1 থেকে 11 জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি 11 জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীকটিও কেড়ে নেওয়া হয়েছে। পুরাটা সময় জুড়ে 15.5 বৎসর আমাদেরকে স্বস্তিতে কোথাও বসতে দেওয়া হয়নি। অফিসগুলা কার্যত তালা মেরেই রাখা হয়েছিল। নিজেদের ঘর দুয়ারেও আমরা শান্তিতে থাকতে পারিনি। পিতা পুত্র দুপুরের খাবার খেতে বসেছেন, সেখান থেকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। এই সব কিছুর বাস্তব সাক্ষী আপনারা। আমাদের অসংখ্য লোককে খুন করার পাশাপাশি বিপুল সংখ্যক সহকর্মীকে গুম করা হয়েছে। বিগত সরকারের সময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটা জঘন্য কলঙ্ক লেপন করা হয়েছে। গুম করে আয়নাগর নামের টর্চার সেল কায়েম করা হয়েছিল। সেখানে বছরের পর বছর আমাদের সহকর্মীদেরকে, অন্যান্য দলের বিশিষ্টজনকে, সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরকে, আলিম উলামাকে দীর্ঘদিন সেখানে আননোটিসড, আনরেকর্ডেড বন্দি রেখে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। যত লোক এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছিলেন তারা সবাই ফিরে আসেননি। তাদের অল্প সংখ্যক কেবলমাত্র ফিরে এসেছেন, বাকিদের কোনো হদিস নেই। কোথায় তারা আছেন, আদৌ কি বেঁচে আছেন, তার কোনো জবাব কারো কাছে নেই। 2013 সাল এবং 2021 সাল এদেশের আলিম উলামার উপরে ক্র্যাকডাউন করা হয়েছিল। হেফাজতের সঙ্গত প্রতিবাদে হেফাজতে ইসলামের সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, আর নিহত মানুষগুলাকে নিয়ে উপহাস করা হয়েছে নির্মমভাবে। দফায় দফায় আলিম উলামাকে জেলে নেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। এদেশের সাংবাদিকরাও রেহাই পাননি। যে সমস্ত সাংবাদিক সরকারের অসৎ ইচ্ছা বাস্তবায়নের সঙ্গে হয়নি, তাদের উপরে অত্যাচারের করগ নেমে এসেছে। সাগরণীর ঘটনা এখনো বেদনাদায়ক হয়ে আসছে, তার কোনো কিলকিনারা এখনো হয়নি। এরকম আরো বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে। এমনকি দেশ থেকে কিডন্যাপ করে পার্শ্ববর্তী দেশে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই সমস্ত বেদনাদায়ক ঘটনার সাক্ষী আমাদের প্রিয় বাংলাদেশ এবং বিশ্ববাসী।
বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনটি আমরা নিয়েছিলাম সকলের মতোই 2008 সালে। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেয়া হয়েছিল সেই শর্তের কোনো বিচ্যুতি জামাত ইসলামী করে নাই। আমাদের অন্যান্যদের মতোই নিবন্ধনের সাথে সাথে আমাদের দলীয় প্রতীকটিও আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। নিবন্ধন পরবর্তী একটা নির্বাচনে সেই প্রতীক নিয়ে জামাতে ইসলামী নির্বাচনও করেছে। কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছেন, ন্যায়ভ্রষ্ট রায় উপহার দিয়েছেন। সেই রায়ের ভিত্তিতে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের নিবন্ধনটি বাতিলের পর্যায়ে চলে যায়। আমরা এর বিরুদ্ধে আপিল করি। সেই আপিল অনেক চড়াই উতরাই দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায়ে হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করেন। একই সাথে 2013 সালে এই রায় প্রকাশ হওয়ার আগে জামাতে ইসলামীর যে অবস্থা ছিল, তার নিবন্ধন, তার প্রতীক, সেই বিষয়টি সমাধান করার জন্য, দ্রুত সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করেন। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে হলেও আমাদের হারানো অধিকারটা আমাদেরকে ফেরত দিয়েছেন। এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা রাজনৈতিক বন্ধুদেরকে আমাদের পাশে পেয়েছি সমবেতী হিসাবে। মিডিয়াও অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে থেকেছেন। ডিপ্লোম্যাটিক কোরের রেসপেক্টেবল মেম্বার্স, they also assisted us and encouraged us. আমরা এইভাবে সমাজের সংশ্লিষ্ট সকলেই যারা আমাদের এই কষ্টে, শুধু আমাদের এই আইনি লড়াই নয়, আমাদের উপর যত ধরনের জুলুম হয়েছে সেই জুলুমের প্রতিবাদ করেছেন, আমাদের পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন। বিশেষ করে আইনি লড়াইয়ে যে সমস্ত আইনজীবীবৃন্দ নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আশা করছি অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত এই প্রয়াস এবং এই সংস্কৃতি যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশে ন্যায়ের চর্চা বাড়বে, অন্যায় এবং অসৎ কাজ সংকুচিত হয়ে আসবে। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে বাংলাদেশকে একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম, মানবিক দেশ হিসাবে গড়ার জন্য তার প্রয়াস চালিয়ে আসছে। বাংলাদেশ জামাত ইসলামী ডেফিনেটলি দুনিয়ার শ্রেষ্ঠতম আদর্শ, কোরআনিক আদর্শের ভিত্তিতেই তার নীতি এবং কর্মসূচি পরিচালনা করে থাকে। আমরা আমাদের প্রিয় দেশকে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত, ন্যায় এবং ইনসাফযুক্ত, সকলের জন্য
দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে সমান সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। 5 আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তোবা আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না। এই জন্য আমি বিশেষভাবে জুলাই এবং আগস্টের বিপ্লবীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতিকে মুক্ত করতে গিয়ে, ফ্যাসিবাদের অভিশাপ থেকে মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার এবং সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিকদের মাধ্যমে প্রিয় দেশবাসী, এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল, তারা শুধুমাত্র ফ্যাসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি, বরঞ্চ ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু সেই নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক একটি অবদান, জাতি যেটা স্মরণ করে এবং এই মুহূর্তে বেশি মনে পড়ে। এই জাতি স্বাধীনতার পর যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিল না, একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা। এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, অন্যতম ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছিল। এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে এইটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন। এরপরেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল 96 সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে। এর ভিত্তিতে 96-এর ইলেকশন হলো, 2001-এর ইলেকশন হলো, এমনকি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে 2008-এরও ইলেকশন হলো, কিন্তু তারপরেই শেষ। 9-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরে তারা আদালতকে ব্যবহার করে একটা পারভার্টেড রায়ের মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হলো। তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল, আওয়ামী লীগ সরকার ওটাও মানে নাই। এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, এই নিয়ে আদালতের পক্ষ থেকে অ্যামিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল। অধিকাংশ অ্যামিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত, বাঞ্ছনীয়। আদালত তার তোয়াক্কা করেনি, না করেই সরকারের অসৎ ইচ্ছা পূরণ করেছে। উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে
আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের ক্ষমতার মালিক বানানো। সেই অসৎ উদ্দেশ্যেই, যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে, যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়, সমতল মাঠ তৈরি না হয়, এই জন্যই কেয়ারটেকার ব্যবস্থাকে খতম করা হয়েছিল। এবং কার্যত তারই দুঃখজনক পরিণতি বাংলাদেশ গত 15.5 বছর প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে, সেখানে যেখানে কোনো কেয়ারটেকার ব্যবস্থা ছিল না। 14 সালের নির্বাচনে সবাই আমরা জানি 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিনের আগেই প্রার্থীরা নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন এবং তারা সকলেই ছিলেন আওয়ামী লীগের। এই আসনগুলোতে রাজনৈতিক দলের কাউকেই সেখানে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয়নি আওয়ামী লীগের লোকেরা, জোর করে তাদেরকে বিরত রেখেছিল। শেষ পর্যন্ত এই নির্বাচনটি বিরোধী দল প্রত্যাখ্যান করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেনি। 18 সালে তারা বলল যে আমরা ফেয়ার ইলেকশন দেব। অনেক কূটনৈতিক বন্ধুরা আমাদেরকে বললেন তাদেরকে পরীক্ষা করো তারা ফেয়ার ইলেকশন দেয় কিনা। আর তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি অমুকের মেয়ে, আমি কথা দিলে কথা রাখি, আমি জাতিকে ফেয়ার ইলেকশন অবশ্যই উপহার দেব, আপনারা আমার উপর আস্থা রাখুন। আমাদের আস্থা ছিল কিনা আমি এটা বলতে যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক দলগুলা কৌশলগত কারণে সেদিন তাদের উপরে আস্থা রেখেছিলেন। সেই আস্থার প্রতিদান তারা দিয়েছিলেন চমৎকারভাবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না, আত্মবিশ্বাস ছিল না। সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল, মাঠ সাজানো ছিল, পরিবেশ অনুকূলে ছিল। বিরোধী দলের প্রার্থীদেরকে গড় থেকে বের হতে দেওয়া হয়নি। আমাদের দলেরই 12 জন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল 23 জনের মধ্যে। এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল, গড় থেকে বের হতে দেওয়া হয়নি। অনেক ভেটেরান রাজনীতিবিদকে এক পায়ে এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি, তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার। এই জন্য ধৈর্য হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সবকিছু। সেই নির্বাচনকে জাতি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিডনাইট, নিশিরাতের ইলেকশন। সম্মানিত বন্ধুগণ, এরপরে 24 আসলো, আরো ভয়াবহ অবস্থা। কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হলো না, সব রাস্তা রুদ্ধ বন্ধ। এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না। তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে উঠল। আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল, আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করালো। এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং ডামির নির্বাচন। আমি মানে আওয়ামী লীগ, ডামি মানে তাদেরই লোক। এই নির্বাচন হওয়ার পরে তারা ঘোষণা দিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশ থাকবে তাদের দখলে। আমরা তখন জেলে, অনেক দিন ধরেই জেলে ছিলাম। রাজনৈতিক বন্ধুরা কনফিউশনে পড়েছেন কেউ কেউ, এই জাতির বোধহয় আর কোনো মুক্তির পথ খোলা নেই, দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। কিন্তু না, এরকম একটি ফার্সিক্যাল ইলেকশনের পরেই আল্লাহ তাআলা এই জাতিকে মুক্তির রাস্তা দেখাতে শুরু করলেন। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এইখানে এই সরকারের পচা শামুকে পা কেটেছে। তারা ধারণা করেছিলেন অতীতের ন্যায্য সঙ্গত সকল আন্দোলনকে যেভাবে গায়ের জোরে তারা দমিয়ে দিয়েছেন, এবারেরটাও তারা সেইভাবে পারবেন, কিন্তু এটি আর হয়ে ওঠেনি। সন্তানদের মা বাবারা
সঙ্গীরা, শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে যে মরলে পুরা জাতি একসাথে মরব, এটি হবে আমাদের মরণপণ যুদ্ধ, এই অক্টোপাসের পেট থেকে বের হওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছে অপমানজনকভাবে, এবং এই প্রথম বাংলাদেশ লক্ষ্য করল একটা সরকারের পতনের পর সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশে থাকার সাহস করতে পারলেন না। এর আগেও আন্দোলনের মুখে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু দেশ ছেড়ে এইভাবে কেউ পালাননি। তাদের অপরাধের মাত্রা কি পরিমাণ ছিল এখান থেকে এটা অনুমান করা যায়। জাতি আশ্বস্ত হয়েছিল, যাক জ্বালাইয়া হলেও গেল, তো এখন দেখা যায় না, যায় না তো লেগেই আছে। ওই পা ভাঙ্গা ল্যাংড়া ভূত এখনো মাঝে মাঝে এসে উকিঝুঁকি দেয়, বিভিন্ন কায়দায়, আকারে, ইঙ্গিতে, অপার থেকে উস্কানিমূলক নির্দেশনা আসে। এই সব নিয়ে আমরা জাতি হিসাবে রাজনীতির একটা বাঁক অতিক্রম করছি। আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার এবং তাদের অধিকাংশ শিক্ষিত। শিক্ষিত হয়ে কেন বেকার থাকবে? শিক্ষিত লোকগুলা তো 1 মিনিটের জন্য বেকার থাকার কথা না। এর মূল কারণ হলো জাতিকে মূর্খ বানায় রাখার জন্য, জাতিকে চোখের আলো কেড়ে নেওয়ার জন্য যেই রকম শিক্ষা দরকার ছিল 15.5 বৎসরে সেই শিক্ষা, সেই কুশিক্ষাই তারা জাতিকে দিয়েছে। এই জন্য আমাদের যুবকদেরকে এখন বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে এখান থেকে ওখানে ছোটাছুটি করতে হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় বিচার নির্ভর সমাজ গড়তে চায়, যেই সমাজে দেখা হবে না কোন লোকটি কোন ধর্মের, কোন বর্ণের, কোন রঙের, এটা দেখা হবে না, কোন ভাষার। তিনি বাংলাদেশের নাগরিক, অতএব এটাই তার পরিচয়। তিনি একজন নাগরিক হিসাবে সকল নাগরিকের মতো সংবিধানে দেওয়া তার পূর্ণ অধিকার তিনি ভোগ করবেন। এটার আমরা শুনতেই চাই না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধর্মের উপাসনালয় প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে। কেন এটা হবে? রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজের এটাই সৌন্দর্য। একবার একদল শাসন করবে, জনগণ তাদের শাসন বিবেচনায় নেবে, নিয়ে যদি ভালো মনে করে আবার আনবে, যদি ভালো মনে না করে তাহলে তাদেরকে বদলাবে, যাদেরকে ভালো মনে করে তাদেরকে সুযোগ দেবে। যারা বিরোধী দলে যাবে তারা ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করবে, সরকার ভুল করলে শুধরাবে, ধরে দিবে। যদি তারা না শুধরায় প্রতিবাদ করবে, প্রতিবাদের ভাষা না বুঝে প্রতিরোধ করবে। এটি হচ্ছে বিরোধী দলের কাজ। কিন্তু আমাদের সংস্কৃতিটা এটা গড়ে ওঠেনি। আমরা পাশ করলে বলি নির্বাচন শতভাগ সুষ্ঠু, আর আমরা ক্ষমতায় না যেতে পারলে আমরা বলি যে এই নির্বাচন দুষ্ট। এটা মানি না। এবং সাথে সাথে এটাও বলি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না সরকারকে। এই ইতিহাসও বাংলাদেশে আছে, এবং এটি আওয়ামী লীগ করেছে, অন্য কেউ করে নাই। সম্মানিত ভাইরা, এইভাবে ইতিহাসের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমাদের দেশ এগিয়ে চলছে। আমাদের এই যে যুব সমাজ বুক চিতিয়ে লড়াই করলো, জীবন দিল, পঙ্গু হলো, 2 চোখ নাই, 2 হাত নাই, 2 পা নাই, 1 হাত নাই, 1 পা নাই, মেরুদণ্ডে বুলেট নিয়ে বাসায় কিংবা হাসপাতালের বেডে অবশ হয়ে প্যারালাইজড হয়ে পড়ে আছে। এদের চাহিদাটা কি? খুব বড় নয়। এদের চাহিদা ছিল, we want justice, we don't want to see any disparity anywhere in the society. আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি, তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে,
যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এই পরিবর্তনে, দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি, সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই, তাদের না আছে এনআইডি, না আছে ভোটের তালিকায় নাম। এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্বচ্ছ, স্পষ্ট দাবি, বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয়, দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্নও নেই, এখানে শুধু সদিচ্ছার ব্যাপার। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, আমরা উদ্বিগ্ন। যদি 1,10,00,000 প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে, ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে, এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাদের সংখ্যা যাই হোক, তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জড়ে, সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে। মুখে বলবো রিমিটেন্স যোদ্ধা, আর সেই যোদ্ধাকে দিব না তার অধিকার, এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস। আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যোদ্ধা হিসেবে আরও যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি তাদেরকে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়, তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এটা চাই না। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ়, স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই, এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশকে নিয়ে মোটা দাগে বাংলাদেশ জামাতে ইসলামী যে চিন্তা করে সেটা আপনারা রিফ্লেকশন দেখছেন এখানে ডিসপ্লে বোর্ডগুলোতে। আমি নতুন করে এটা বলে আর আপনাদের সময়ের অপচয় করতে চাচ্ছি না। তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো, এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না। এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স। অবশ্যই বিশ্বসভার বাংলাদেশ একটি সদস্য রাষ্ট্র। আমরা সকল সদস্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে। আমরা সবাইকে সম্মান জানাতে চাই, তাদের ন্যায্য পাওনা আমাদের কাছে যা আছে তাও দিতে চাই, কিন্তু বিনিময়ে আমরাও সম্মান চাই। তারাও যেন আমাদের প্রতি সম্মান প্রদর্শন করেন, আমাদের যা ডিউ, যা পাওনা সেটা যেন তারা আদায় করেন, সে দেশ যেটাই হোক। বিশেষভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে। আমরা আশা করব স্বাধীন বাংলাদেশের জনগণের এই অ্যাসপিরেশনকে তারা রেসপেক্ট করবেন সবাই। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলাম ইনশাআল্লাহ আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীকও ইনশাআল্লাহ আমরা ফিরে পাব। দুর্ভাগ্যজনক, হাইকোর্টের রায় দিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।
আর বুশ সভার বক্তব্য দিয়ে আমাদের প্রতীক খেয়ে ফেলা হয়েছে। ওই বুশ সভায় যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রতীকটা তারা হজম করে ফেলেছেন, যেটা ছিল বেআইনি, এখতিয়ার বহির্ভূত। আর তখনকার নির্বাচন কমিশন নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে একটা অন্যায্য পরামর্শকে তারা কার্যকর করে আমাদেরকে বঞ্চিত করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা, সম্মানের জায়গা, বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, বাংলাদেশ জামাত ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে। কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকব না। তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন। আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, মানবিক, দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, সেটা আমরা দোয়া করি। যুব সমাজের প্রতি আমাদের কমিটমেন্ট, আমরা তোমাদেরকে এই দেশ গড়ার কারিগর হিসাবে দেখতে চাই এবং কারিগর হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। প্রিয় দেশবাসী, এবং আজকের এই সুধীজন, আরেকবার আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি ন্যায্য, গণতান্ত্রিক, আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত একটি দেশ গড়ার চলমান অভিযাত্রায়, সংগ্রামে আমরা আবারও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, পরামর্শ দিবেন, দোয়া করবেন, আমাদের ভুল হলে সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন। আমরা ঋণী থাকব। বাংলাদেশ জামাত ইসলামী উপকৃত হবে, তার চাইতে বড় কথা দেশ উপকৃত হবে। আল্লাহ প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন। প্রত্যাশার একটা বাংলাদেশ গঠনে এই জাতিকে আল্লাহ সাহায্য করুন। আগামীতে আর যাতে কোনো ফ্যাসিবাদের কবলে এই দেশ না পড়ে, তার থেকে আল্লাহ তাআলা এই জাতিকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks to all our respected guests, those who came from the diplomatic corps. Assalamu alaikum. সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজন সম্পৃক্ত যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। আপনারা জিজ্ঞেস করতে পারেন। অগ্রাধিকার অবশ্যই সাংবাদিক বন্ধুদের, তবে বাকিরাও সুযোগ পাবেন ইনশাল্লাহ। একটু হাত তুললে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। কারো প্রশ্ন থাকবে? আছে, প্রশ্ন আছে। জি, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম মাননীয় আমির, আমার নাম মাজহারুল ইসলাম, নিউজ 24-এ কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন রিলেটেড। সেটি হচ্ছে এই আপনাদের যে নির্বাচনের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আপনারা বলেছেন যে সেটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাতিল হয়েছে। তো এই যে নির্বাচন কমিশন বা যারা এর সাথে জড়িত ছিল, যারা এই প্রতিহিংসার শিকার হয়ে আপনাদের নিবন্ধন বাতিল করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা, এক। আরেকটা বিষয় হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা নানান ধরনের প্রশ্ন তুলেছেন যে বর্তমান নির্বাচন কমিশনের আমলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আপনি আজকে আপনার বক্তব্যে কিছু জিনিস নিয়ে উদ্বেগ জানিয়েছেন। আপনারা কি মনে করেন যে এই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে দুইটা মূল্যবান প্রশ্ন করার জন্য। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অধিকার অন্যায্যভাবে যারা কেড়ে নিয়েছিলেন,
এর সাথে যারা কুশলী এবং সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা আইনগত কোনো পদক্ষেপ নেব কিনা, এই ব্যাপারে আমরা সেরকম কোনো চিন্তা এখনো করিনি। 2 নম্বর, দেখেন যে বাংলাদেশ মামলার ভারে জর্জরিত, আমাদের কোর্টগুলাই বোঝা বহন করতে পারছে না। আর কত বোঝা আমরা এই কোর্টের উপরে তুলে দেব সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, এই অপসংস্কৃতির অপনোদনের জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়াটাই ন্যায্যতার দাবি, আমরা চিন্তা করব বিষয়টা। দ্বিতীয়ত, আপনি প্রশ্ন করেছেন যে কি জানি নির্বাচন কমিশনের নিউট্রালিটি নিয়ে, যে তাদের আন্ডারে একটা নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা আশা করি কিনা। আমরা এখনো আশা নিরাশার এই কথাটা বলতে চাচ্ছি না, আমরা তাদের পারফরমেন্স আরও দেখতে চাই। তাদের পারফরমেন্সই প্রমাণ করবে যে তারা কি করবেন না করবেন। সেই ক্ষেত্রে আমাদের এইটা একটা রিকমেন্ডেশন আছে, দাবি আছে, যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার। জি বলুন। নাম সাইফুল শাহিন, আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। আমার 2টি প্রশ্ন। একটি আপনি তো নাগরিকদের পক্ষেই বলবেন, বলেন। একটি হচ্ছে যে আপনি এই মাত্র যেটি বললেন নির্বাচন নিয়ে 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি নির্দিষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। আপনিও একটু আগে বলেছেন আপনার বক্তব্যে যে নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চান। সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট কোনো সময় আপনাদের এরকম পছন্দের রয়েছে কিনা একটি। আর দ্বিতীয়টি হচ্ছে, যেহেতু আপনি স্থানীয় সরকার নিয়ে কথা বললেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার একটা করে শেষ করি। প্রথমটা হচ্ছে নির্বাচনের টাইমলাইন, রোডম্যাপ, স্কেডিউল। এই 3টার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। বেসিক, আমরা সব সংস্কারের কথা বলি না, বেসিক, অত্যন্ত বেসিক, মাত্র 5টা বেসিক সংস্কার নিয়ে সরকার আগাচ্ছে। আমরা 41টা পয়েন্টে আমাদের রিকমেন্ডেশন আছে, কিন্তু এই 5টার আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা বলেছিলাম যারা পারপিট্রেটর তাদের বিচারটা যেন দৃশ্যমান হয়। এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে, এখানে আমরা একটু আশাবাদী। জুলাই সনদের একটা ব্যাপার অপেক্ষমান, চার্টারের একটা ব্যাপার, চার্টারের পাশাপাশি আর একটা কি বলে এটা, হ্যাঁ, ডিক্লারেশন, যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত্য কমিশন। এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন, তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথেই এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এই কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি আরও 2টা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে, বায়বীয় ভোট ছেটে ফেলতে হবে, ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে, এবং প্রবাসীদের ব্যাপারটা আমি আবার বলবো, আমরা এই ব্যাপারে একেবারেই ছাড় দিতে নারাজ। তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য, তাদের নাগরিকত্বকে সম্মান করার জন্য। তো এই বিষয়গুলো সারতে গিয়ে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর 25 থেকে জুন 26, এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই, তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার, আমরা তো সিদ্ধান্ত নেব না। আমরা আমাদের মতামত জানাতে পারি, আমাদের দাবি জানাতে পারি, আমরা সেটি জানিয়েছি। থ্যাংক ইউ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আপনারা চান কিনা? হ্যাঁ, সেটাই তো বললাম যে আমরা চাই থ্যাংক ইউ। মানুষের সাফারিংটা দূর হোক, সেই জন্য চাই। নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা প্রমাণ হোক, সেটা আমরা চাই। জি, আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল হক মারুফ, মোহনা টেলিভিশন থেকে। জি, আমি জানতে চাচ্ছি যে সম্প্রতি জামাতের শীর্ষ নেতা এডিএম আজহারের যে বেকসুর খালাস হয়েছে, একই সঙ্গে আমরা দেখেছি যে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, সেই ব্যাপারে সেটা আইন সিদ্ধ ছিল কিনা এবং সম্প্রতি আদালত যেভাবে বলেছে যে সেটা একটি বিচারিক হত্যাকাণ্ড, জামায়াত ইসলামী আগামী দিনগুলোতে বিচার বিভাগের কাছে এই বিষয়টি নিয়ে ভিন্নভাবে কিছু প্রত্যাশা করে কিনা এবং তারা বিষয়টি কিভাবে দেখছে এবং সামনের দিকে কি পরিকল্পনা আছে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, আমাদের আদালত বলেছে এটা মিসক্যারেজ অফ জাস্টিস। আর ব্রিটেনের আদালত একই মামলায়, সেখানে একটা মামলা কন্টেস্ট করেছিলেন চৌধুরী মঈনুদ্দিন, সেই মামলায় তাদের উচ্চ আদালত রায় দিয়েছে ইটস এ জেনোসাইড টু দ্য জাস্টিস। এটা হলো বিচারের গণহত্যা। মামলা করলেন একটা, তারা বলল গণহত্যা। এটা কেন বলল? কারণ মামলা মাত্র একটা ছিল না, অনেকগুলা ছিল। এই জন্য সবগুলাকেই তারা কগনিজেন্সে নিয়ে বলেছে এটা বিচারের গণহত্যা, বিচার গণহত্যা করা হয়েছে। তা আমরা এই বিষয়টাকে অবশ্যই গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা এর প্রতিকারের জন্য ইতিবাচকভাবে আগানোর আশা রাখি। প্রস্তুতি আমাদের চলছে, আপনারা দোয়া করবেন। তবে একটা কথা ভেরি ভেরি ক্লিয়ার করতে চাই, আমরা চাই না বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের উপর যে অবিচার করা হয়েছে, সেইটা আমরা যে বিচার চাইব সেখানে কারো উপর অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ওরা যেন ন্যায় বিচারটা পায় এবং আমরা বিশ্বাস করি তারা ন্যায় বিচার পাইলে তারা তাদের উপযুক্ত শাস্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। এই জীবনগুলো আর ফেরত আসবে না, কিন্তু দুনিয়াবাসীর সামনে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এই রায়ের মাধ্যমে যে তাদেরকে কিভাবে খুন করা হয়েছে। আর কারণ এই মনে হচ্ছে পিছনে আমি মোহাম্মদ আলী হাজিরি বলছি, আইপিটিভিতে কাজ করি। হচ্ছে আপনারা অলরেডি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে বিপ্লবে যাদের ভূমিকা ছিল তাদের প্রতি আপনাদের সমর্থন, যেটা কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাজনৈতিক দল বা ব্যক্তি তারাও কিন্তু এটা যাদের অবদান আজকের এই অবস্থা তাদের সাথে বলা যায় যে কিছুটা বেইমানি বা তাদের বিরুদ্ধে কথা বলা, মানে এটা এখন শুরু হয়েছে বলা যায় 1 বছর হওয়ার আগের থেকে। তো আপনাদের যে আজকে যে প্রতিবেদনে আপনারা যেটা উল্লেখ করেছেন যে আসলে আপনারা চান যে এটা মানে তাদের স্বীকৃতি এবং এটা কি আপনারা কন্টিনিউ রাখবেন? অনেকে ফেসবুক কিন্তু আপনাদের অনেক লোকদেরকে কিন্তু মতামত দেখা যায় তারা একটু নেগেটিভলি বলে এটা, যেহেতু আর সেকেন্ড হচ্ছে আপনার কর্মসংস্থানের কথা বলছেন। কর্মসংস্থান বলতে আপনাদের এখানে কিন্তু ইউথ অর্গানাইজেশন আছে, সব রাজনৈতিক দলে কিন্তু ইউথ অর্গানাইজেশন আছে। তাদের যদি ক্যাপাসিটি বিল্ড আপ করা যায় অন্তত, যেটা আপনারা বলছেন যুব কর্মসংস্থান, আমরা জানি যে রাজনীতি মানে ইনকাম একটা, অনেকে বলে ইউথ, আসলে তাদেরকে যদি আপনি ক্যাপাসিটি বিল্ড আপ করেন এমন করে তাদের তো অনুকরণ করা যেতে পারে। আসলে যুবরা কীভাবে, আপনারা কীভাবে দেখতেছেন বা আপনাদের অন্যরা কীভাবে দেখবে? ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। দ্বিতীয় অংশটা আপনার পরামর্শ আমরা গভীর শ্রদ্ধার সাথে নিলাম। প্রথম অংশটা আপনার জানার যে জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, ভূমিকা রেখেছেন, আজকে কেউ কেউ তাদেরকে ডিজোন করতে শুরু করেছেন এবং তারা তাদেরকে ওন করেন না। আমাদের অবস্থান একেবারেই বিপরীত। আমরা এই আন্দোলনের পরে আপনারা লক্ষ্য করবেন আজ পর্যন্ত এই আন্দোলনের মামুলি কোনো ক্রেডিট আমরা দাবি করিনি, বরঞ্চ আমরা এই আন্দোলনের ক্রেডিট দিচ্ছি বাংলাদেশের জনগণকে, নেতৃত্বের ক্রেডিট আমরা দিচ্ছি যুব সমাজকে। আমরা কি করেছি আমাদের ছোট্ট অবস্থান থেকে যারা শহীদ হয়েছেন, আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে গিয়ে পৌঁছার, সান্ত্বনা দেওয়ার এবং আমাদের পক্ষে মানবিক দায়িত্ব যেটুকু পালন করা সর্বোচ্চ সম্ভব সেটা করার আমরা চেষ্টা করেছি। কিন্তু এটা আমরা বলতে পারবো না যে তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সবটা আমরা পালন করতে পেরেছি, বাট আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেছি, তাদের পাশে আছি, চেষ্টা করছি। বেশ কয়েকটি শহীদ পরিবারের দায়িত্ব সাংগঠনিকভাবে জামাত ইসলামী নিয়েছে এবং এটা পালন করে চলছে। আপনারা দোয়া করবেন এই কাজগুলো যেন আমরা পারি। আমরা শহীদদেরকে স্মরণে রাখার জন্য, ইতিহাসের অংশ হিসাবে ধরে রাখার জন্য ইতিমধ্যে শহীদদের প্রোফাইল সংগ্রহ করে সেই ব্যাপারে
আমরা ইতিহাসের অংশ হিসাবে স্মরণিকা তৈরি করেছি। 10 ভলিউম আপনাদের হাতে গিয়েছে, আরও 2টো ভলিউম রেডি হয়েছে এবং আরও যেগুলা যখনই আমরা পাবো সেগুলোর অপেক্ষায় আছি। 3টা ভাষায় আপাতত এটা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে অল্প কিছুদিনের মধ্যেই, যাতে যেখান থেকে যে ইচ্ছা করে সেটা যেন দেখতে পারে। আমরা এই সমস্ত প্রোফাইল তৈরির ক্ষেত্রে শতভাগ যাচাই বাছাই করে সতর্কতার সাথে আমরা এগিয়েছি, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। তারপরে আমরা এটা দাবি করতে পারবো না যে আমাদের কোনো ভুল নাই, কারণ এটা মানুষের রচিত বা তৈরি। ওরকম কোনো ভুল কারো কাছে ধরা পড়লে আপনারা সাহায্য করবেন। যারা আহত পঙ্গু হয়েছেন তাদের সংখ্যাটা আমাদের হিসাবে ছিল 24,000-এর ঊর্ধ্বে, এখন শুনতে পাচ্ছি এটা 30,000-এর কম বেশি, কথা কাছাকাছি। এ সংখ্যাটা বিশাল। আমরা তাদের সকলের কাছে পৌঁছতে পারিনি, তবে তাদের বৃহৎ অংশের কাছে আমরা পৌঁছার চেষ্টা করেছি এবং তাদের পাশেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা বরাবরই বলে আসছি তাদের এই অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ রাখবে। আমরা রাখতে চাই, তাদেরকে জাতির সোনালী ইতিহাসের অংশ বানিয়ে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম, আমি রমিজ হোসেন, চ্যানেল 24-এ কাজ করি। আপনারা তো আপনাদের নিবন্ধন ফেরত পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের যে প্রতীক সেটা নিয়ে সম্ভবত 2016 সালে ফুলকোট সভায় সেটা প্রতীক হিসেবে বাদ দেওয়া হয়েছিল। এটার বিষয়ে আপনাদের মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায়ে তারা বলেছেন 13 সালের আগে জামাতে ইসলামী যে অবস্থায় নির্বাচন কমিশনে ছিল সেই অবস্থা রেস্টোর করার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য। আর আপনারা জানেন যে প্রতীক ছাড়া কোনো দল নিবন্ধিত হয় না, নাই। অতএব একই সাথে এটা প্যাকেজ ডিল, আলাদা কিছু না। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, আপনাদের প্রতীকও দাঁড়িপাল্লা, সেই ক্ষেত্রে ফুলকোট সভাতে সম্ভবত আপনাদের প্রতীকটাকে বাদ দেওয়া হয়েছে। এরকম আরো বহু প্রতীক বাংলাদেশে আছে যেটা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ জায়গার প্রতীক। এই কারণে বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়িপাল্লা যেতে পারে না, এবং যখন দাড়িপাল্লা প্রতীক সহ আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় তখনও আদালতের প্রতীক ছিল দাড়িপাল্লা। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ একটা খুব সুন্দর একটা বক্তব্য প্রদানের জন্য। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং কর্নেল হাসিন বরখাস্ত। আমরা উই রিপ্রেজেন্ট নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস, একটা থিঙ্ক ট্যাঙ্ক এবং অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন হু সাফার্ড ফর লাস্ট 16 years and born out of the July Revolution. This organization was born. তা আমার প্রশ্ন হচ্ছে, ইন দি লাইট অফ বাংলাদেশ 2.0, সশস্ত্র বাহিনীর সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন যে আমাদের একটা থাকা প্রয়োজন, কম্প্রিহেন্সিভ জাতীয় নিরাপত্তা নীতিমালা, এই ব্যাপারে আপনার দলের অবস্থান। জি, থ্যাংক ইউ। একটা কথা রাজনীতি চালু আছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সবাই এটা বলে কিন্তু চালায় না, এটা অচলমাল। ইনফ্যাক্ট এটা চলে না, কিন্তু আমরা বলি যে এটা একটা চলমান প্রক্রিয়া। শুধু সেনাবাহিনী কেন, রাষ্ট্রের বহু জায়গায় তো সংস্কার আনা দরকার। প্রথম সংস্কারটা আনতে হবে নিজ নিজ দলের ভিতরে, রাজনৈতিক দল যারা আছে দলের ভিতরে যদি সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তোলা যায় তাহলে দেশের ভিতরেও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা যাবে। এখানে যার যেটা করণীয় আছে সেইটা করা উচিত। তারপরে শুধু সেনাবাহিনীর ব্যাপার নেই, যেখানে যে প্রয়োজনীয় সংস্কার সেগুলা করা উচিত আমরা মনে করি। এবং এই সংস্কার যদি অর্থবহভাবে করা না হয় তাহলে একটা অর্থবহ সাস্টেইনেবল কান্ট্রি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব না, এবং সাস্টেইনেবল ডেমোক্রেসিও গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব না। অতএব আমরা ন্যায্য সেই সকল সংস্কারের পক্ষেই আছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আর মেজর কোনো। আসসালামু আলাইকুম, আমি খান মোহাম্মদ মামুন, আমি প্রথম আলো পত্রিকাতে কাজ করি। আমার জানা জায়গাটা আবার হচ্ছে আপনারা শুরু বলেছিলেন, এরপরে এপ্রিল পর্যন্ত সেই বিষয়টাতে আপনারা নমনীয় দেখাচ্ছেন। তো বিএনপির পক্ষ থেকে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি জানানো হচ্ছে। আমার জানা জায়গাটা হচ্ছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আপনারা সব আসনে লড়ার মতো, অথবা হচ্ছে ডিসেম্বরের যে নির্বাচন যদি কোনোভাবে হয় তাহলে সেখানে আপনারা কতটুকু লড়াই করতে পারবেন? ধন্যবাদ। ওনার বক্তব্যটা কিছু ক্লিয়ার হয়েছে আর কিছু সাউন্ডের কারণে ক্লিয়ার হয়নি। আমি বলতেছি আপনার পক্ষে। উনি জানতে চেয়েছেন যে আমরা ফেব্রুয়ারি টু
এপ্রিল, একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি। প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম, পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি। আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক্ট করছে। এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে সেখানে আমাদের ভূমিকা কী হবে? না, ডিসেম্বর কেন, আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সকল অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাব, আমাদের তো যেতে কোনো সমস্যা নেই। এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না। কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না। এই জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস, বড় চ্যালেঞ্জ। আমি একটা প্রশ্ন করি। আমার নাম তানভীর মোহাম্মদ দীপু। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী নেতা, এফবিসিসিআই মেম্বার আমি একজন। তো আমার প্রশ্নটা হলো, অ্যাসপায়ার বাংলাদেশ, ইন্সপায়ার বাংলাদেশ, বাংলাদেশকে তো গড়তে হবে, যে যাই বলুক না কেন বাংলাদেশকে তো আগায় নিয়ে যাইতে হবে। তো ভবিষ্যতে যখন আপনারা পাওয়ারে যাবেন বা একটা পর্যায়ে যাবেন, তো বাংলাদেশের এই উন্নয়নের জন্যে অর্থনৈতিক একটা রোডম্যাপ আপনারা কি মাথায় রাখছেন বা কিভাবে আগাবেন যদি একটু বলেন মেহরবানি করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই প্রশ্নটা হইল বিলিয়ন ডলার্স কোয়েশ্চেন। আর আপনি যথার্থই, যেহেতু আপনি এফবিসিসিআইয়ের মেম্বার, আপনি কমার্শিয়াল এই জগৎ নিয়ে কথা বলবেন, এটাই আমরা আপনার কাছ থেকে আশা করি। দেখেন, বর্তমানে দেশে কোনো সুস্থ অর্থ ব্যবস্থাপনা নেই। এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে আপনারা ক্যাপিটাল মেশিনারিজ যেগুলো ইম্পোর্ট করবেন, সেটার জন্য পর্যাপ্ত ফরেন কারেন্সি আমাদের হাতে নাই। ফলে এলসিগুলা কিন্তু স্টাক অফ হয়ে আছে। শুধুমাত্র ডে টু ডে নিড ফুলফিল করার জন্য যা দরকার সেইটাই রিলিজ করা হচ্ছে, এর বাইরে করতে পারছে না। কেন এটা হলো? এই অবস্থা তো ছিল না তো বাংলাদেশের। বাংলাদেশ তো একটা ভালো পজিশনে ছিল, কিন্তু গত 15.5 বছরে ব্যাংকগুলাকে বিভিন্নভাবে লন্ডার্ড করার কারণে এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার কারণে আজকে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস সবগুলাই কিন্তু চরম ঝুঁকিতে পড়েছে। আমাদের কাজ হবে প্রথমে ব্যবস্থাপনার জায়গায় হাত দেওয়া। এই জায়গাটাকে যদি আমরা ক্লিন করতে না পারি, স্ট্রং করতে না পারি, তাহলে কিন্তু হবে না। সরকারের একটা ফিনান্সিয়াল মানে ইনস্টিটিউট আছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু সেটা ফাংশন করে না, সেটা নামমাত্র পড়ে আছে। গভর্নরেট যেটা আছে সেখানকার অবস্থা, আপনি একজন সচেতন ব্যবসায়ী হিসাবে আপনার কাছে ক্লিয়ার, এই সব জায়গায় হাত দিতে হবে। এই বেসিক জায়গায় যখন হাত পড়বে তখন এনবিআর সহ সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা দৃশ্য তো দেখতে পাচ্ছি, এনবিআর এর অফিসিয়াল আয়ের বাইরে আরেকটা আয় আছে। এমনকি অ্যান্টি করাপশন যারা এগুলা দেখবেন, যারা করাপশন প্রিভেন্ট করবেন, সেখানেও আমরা দেখছি সকলে এক এক করে কট হয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আমরা প্রথমে হাত দেব। করাপশনের জায়গায় যদি আমরা হাত না দিতে পারি এবং ব্যবস্থাপনা যদি আমরা আপডেট না করতে পারি, তাহলে জোড়াতালির একটা ইকোনমি দিয়ে বাংলাদেশ সার্ভাইভ করবে না। এটাকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা আমাদের ইকোনমি অবশ্যই সাজাবো। তবে এটা ঠিক যে 3টা ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি। আমাদের দেশের পার্সপেক্টিভে সেকেন্ড হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, থার্ড হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। এই 3টার সমন্বয় সাধন করতে হবে, পরস্পরের সাথে সম্পৃক্ত হতে হবে। সবার আগে হিউম্যান ইন্ডাস্ট্রি। একজন সাংবাদিক তিনি পরামর্শ দিয়েছেন, আমরা ইয়ত যারা তাদেরকে আমরা জব প্রোভাইড করতে চাই। জব ইনশাল্লাহ আমরা প্রোভাইড করবো না, আল্লাহ চাইলে ওরা নিজেরা জব ক্রিয়েট করবে। আমরা সেই স্কিল তাদের মধ্যে প্রপাগেট করতে চাই, ডেভেলপ করতে চাই। এবং এইটা ফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন। তবে অবশ্যই এডুকেশন হতে হবে ভ্যালু বেসড। এখানে যদি নৈতিক শিক্ষা না থাকে তাইলে শুধুমাত্র বৈষয়িক শিক্ষা দিয়ে আমাদের জাতিকে ঠিক করা অসম্ভব, এটা প্রমাণ হয়ে গেছে। তা আমরা এই দিকগুলো ইনশাল্লাহ মোটা দাগে খেয়াল রাখবো। আর বিস্তারিত তো অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ আপনাকে। আমরা শেষ করতে যাচ্ছি এখানে আমাদের প্রশ্ন উত্তরের আসর।
তা আপনাদেরকে প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নাও আই এম ইনভাইটিং অল দ্য গেস্টস ফর দ্য লাঞ্চ টু টেক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।